আসসালামু আলাইকুম। বিবিসি টাইম বেডিতে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা আধিপত্য শক্তিশালী যুক্তরাষ্ট্রের সন্তান ইসরায়েলের সাথে যুদ্ধের ঝংকার বাজছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধের প্রায় 1 বছর পেরিয়ে লেলিহান শিখায় জ্বলছে পুরো মধ্যপ্রাচ্য। আর এই যুদ্ধের শেষ কোথায় কেউ জানে না। এই যুদ্ধে জয় পরাজয় কার তা এখন বলা মুশকিল। দর্শক, দেখতে থাকুন আর জানুন প্রতিনিয়তই আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি, দাবানলের 60 লাখেরও বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে পড়েছে। বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এ যেন চোখের পলকেই জীবনের সব ইতিহাসের দাম্ভিকতা মুছে গেল। এই যুক্তরাষ্ট্রে একদিকে তুষারপাত, আর একদিকে দাবানলের অগ্নিবীণায় পুড়ে ছারখার হয়ে গেছে আমেরিকা। কথায় আছে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। তাই শেষ রক্ষা হলো না বিশ্বের অন্যতম শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের। দর্শক, এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন। এরপর জানিয়ে দিব, রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেন। আরো জানিয়ে দিব, কে হবে মিয়ানমারের আগামীর নীতি নির্ধারক, কে এই সাহসী ব্যক্তি যে মিয়ানমারকে ঘুরিয়ে ভিন্ন দিকে নতুন আঙ্গিকে সাজিয়ে তুলবে। থাকছে এ নিয়ে আরেকটি বিশেষ প্রতিবেদন। এবং জানিয়ে দিব, শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, যুদ্ধাপরাধী বলে স্লোগান। মহা বিপদে এবার কট্টরপন্থী দখলদার শক্তিশালী। মৃত্যুর আরেক নাম বাইডেন। 4 বছরের শুরু থেকে শেষ পর্যন্তই ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে যুদ্ধের এবং অস্ত্রের খেলায় মেতে উঠেছিল সেই বাইডেনকে এবার যুদ্ধাপরাধী বলে স্লোগান দিচ্ছে আমেরিকার ঘোষ নাগরিকরাই। ইনি থাকছে আরো একটি বিশেষ প্রতিবেদন। এবং সর্বশেষ জানিয়ে দিব, ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেনি ইরান, যদিও এটি গুজবে গোটা বিশ্ব তোলপাড়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন এবিসি বাংলা নিউজে। দাবানলে 60 লাখেরও বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে, মহাবিপদে রয়েছে পশ্চিমা ইহুদিবাদী যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে চলমান দাবানল ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। বর্তমানে 60 লাখেরও বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে রয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস, আনাহেইম, রিভারসাইড, সান বার্নার্ডিনো ও অক্সনার্ড এ পরিস্থিতির মধ্যে রয়েছে। এই অবস্থায় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও জীবন বাঁচাতে জরুরি পদক্ষেপ নিতে হচ্ছে। খবর CNN। দাবানলে এখন পর্যন্ত অন্তত 25 জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও আরো অনেক মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য শত শত দমকল কর্মী দিন রাত একাকার করে কাজ করছেন, কিন্তু তীব্র বাতাস পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। বিশেষ করে আগামী কয়েক ঘন্টার মধ্যে আরো শক্তিশালী বাতাসের পূর্বাভাস রয়েছে, যা দাবানলকে আরো ছড়িয়ে দিতে পারে। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে প্যালিসেডস ও ইটন দাবানল দুটি এখন সবচেয়ে বিধ্বংসী দাবানল হিসেবে চিহ্নিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও দূষণের প্রভাবে এ আগুন আরো ভয়াবহ আকার ধারণ করছে। রাশিয়ায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেন। মহাবিপদে এবার পশ্চিমের সমর্থন গোষ্ঠী। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়া ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ফলে বুধবার ইউক্রেন প্রতিরোধমূলকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী হারম্যান হালুচেনকো। মার্কিন বার্তা সংস্থা এপি নিউজ তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক বার্তায় বলেন, শত্রুরা ইউক্রেনীয়দের আতঙ্কিত করে রেখেছে। লভিভের মেয়র আন্দ্রি সাধোভি জানান, বুধবার ভোরে পশ্চিম লাভিভ অঞ্চলে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। লভিভের আঞ্চলিক প্রধান ম্যাক্সিম কোজিটোস্কি জানান, দ্রোহবিস ও স্থায়ী এলাকায় রাশিয়া দুটি অবকাঠামোগত স্থাপনায় আঘাত করেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি ইউক্রেনার্গো, খার্কিভ, সুমি, পলতোভা, জাপোরিজিয়া, দিনিপ্রপেট্রোভস্ক এবং কিরোভদ্রা
অঞ্চলে জরুরি বিদ্যুৎ বিচ্ছিন্নের খবর দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, মস্কো 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেনে। এরই মধ্যে কমপক্ষে 30টিকে ভূপাতিত করা হয়েছে। তিনি আরো জানান যে হামলায় প্রায় 70টি ড্রোন ব্যবহার করা হয়। কতগুলো ড্রোনের মধ্যে ভূপাতিত করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন সীমান্তে অবস্থিত রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একাধিক পশ্চিমা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ করার ঠিক একদিন পর এই হামলাটি ঘটল। একটি অনলাইন বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে যে আক্রমণটির জবাব দেওয়া হবে, তবে কিয়েভ হামলার বিষয়টি নিশ্চিত করেনি। সূত্র এপি নিউজ। কে হবে মিয়ানমারের আগামীর নীতি নির্ধারক? মিয়ানমারের 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে শান্তিপূর্ণ বিক্ষোভের মাধ্যমে শুরু হওয়া বিপ্লব 4 বছরের পূর্ণাঙ্গ সশস্ত্র সংগ্রামে রূপ নিয়েছে। তখন থেকে মিয়ানমারের সংঘাতের দৃশ্যপট নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। অভ্যুত্থানকারীদের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল, বিভিন্ন জাতিগত গোষ্ঠী এবং প্রতিরোধ বাহিনীর কাছে অঞ্চল হারাচ্ছে। মিয়ানমারের বেসামরিক জাতীয় ঐক্য সরকার সম্প্রতি একটি সামরিক প্রতিবেদনে দাবি করেছে যে তাদের পিপলস ডিফেন্স ফোর্সেস এবং সহযোগী জাতিগত বিপ্লবী সংগঠনগুলো 2024 সালের শেষ নাগাদ দেশের অর্ধেকেরও বেশি অঞ্চলের নিয়ন্ত্রণ অর্জন করেছে। এনইউজি বলে, দেশের 44% শহরতলির ওপর ওই গোষ্ঠীগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, যার 24% অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং প্রতিরোধ বাহিনীর দ্বারা প্রভাবিত। এর অর্থ হলো দেশের 1/3-এরও কম এসএসসির নিয়ন্ত্রণে রয়েছে। সত্যি কথা বলতে এনইউজির বর্ণিত বেশিরভাগ অঞ্চলেই এআরওদের হাতে। যদিও এআরও উল্লেখযোগ্যভাবে স্থান পেয়েছে, তবুও অনেকেই তাদের জাতিগত কারণগুলোর উপর মনোযোগ দিচ্ছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এক ধরনের স্বায়ত্তশাসন অর্জন করা। তবে কিছু বড় প্রশ্ন রয়ে যায় নবগঠিত প্রতিরোধ গোষ্ঠীগুলোর উপর তাদের ক্রমবর্ধমান প্রভাব এবং মিয়ানমারের বিশাল অংশ থেকে তারা যে সম্মান অর্জন করেছে, তাতে কি তারা কেন্দ্রীয় সরকার পরিবর্তনে ভূমিকা রাখবে? তারা কি ঐতিহ্যগতভাবে সংকীর্ণ জাতিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির বাইরে যেতে পারবে? জাতিগত সশস্ত্র খেলোয়াড়রা কি নির্ধারক ভূমিকা পালন করতে চায়? ভবিষ্যতের গণতান্ত্রিক মিয়ানমারের ক্ষমতার নেপথ্যের কারিগর হওয়ার সাহস কার আছে? শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, যুদ্ধাপরাধী বলে স্লোগান। মার্কিন পররাষ্ট্র দপ্তরে ভাষণ দিতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা হস্তান্তরের মাত্র 1 সপ্তাহ আগে তাকে দেখে যুদ্ধাপরাধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। রক্তের মতো তরল পদার্থ রাস্তায় ঢেলে তারা বলেন, হাজারো ফিলিস্তিনিকে হত্যার জন্য বাইডেন দায়ী। স্কাই নিউজের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। গাজা ইস্যুতে মার্কিন নীতির প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র দপ্তরের সামনে বিক্ষোভ হয়েছে গতকাল মঙ্গলবার। এরই মধ্যেই পররাষ্ট্র নীতি নিয়ে সর্বশেষ ভাষণ দিতে পররাষ্ট্র দপ্তরের আসেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। তখন তাকে দেখে যুদ্ধাপরাধী বলে স্লোগান দেন বিক্ষোভকারীরা বলছেন, ইসরায়েলি আগ্রাসনে গাজা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোথাও নেই নিরাপদ জায়গা। এই পর্যন্ত প্রাণ হারিয়েছেন 46,000-এরও বেশি বেসামরিক নাগরিক। এর দায় বাইডেনকে নিতে হবে, কারণ তার প্রশাসন অস্ত্র কূটনৈতিক সহায়তা দিয়ে ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা দিয়েছে। পরে পররাষ্ট্র নীতি নিয়ে ভাষণ দেন বাইডেন। ভাষণে তিনি বলেন, আগামী 20 জানুয়ারি হোয়াইট হাউস ছাড়ার আগেই গাজায় যুদ্ধবিরতির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বিদায়ী প্রেসিডেন্টের দাবি, তার প্রশাসনের 4 বছরে দুর্বল হয়েছে প্রতিদ্বন্দ্বী দেশগুলো, বিপর্যস্ত হয়ে পড়েছে রাশিয়া ও ইরান, আর আগের তুলনায় যুক্তরাষ্ট্র অনেক শক্তিশালী হয়েছে। সর্বশেষে বাইডেন তার প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের প্রচেষ্টায় বিশ্বে এই পর্যন্ত সরকারি ও বেসরকারি খাতে $10,000 কোটি অনুদান পৌঁছেছে। এই অনুদান গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমাতে সাহায্য করছে। সূত্র স্কাই নিউজ বাসস। ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেনি ইরান। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এমন অভিযোগ অস্বীকার করেছেন। 2024 সালে ট্রাম্পের ওপর দুটি ব্যর্থ হত্যা চেষ্টার পর অভিযোগ ওঠে হত্যা চেষ্টার পেছনে রয়েছে ইরান। মঙ্গলবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, আমরা কখনোই এ ধরনের কোনো প্রচেষ্টা করিনি এবং করবও না। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির বিরুদ্ধে
অভিযোগ ছিল তারা ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিল, তবে এই পরিকল্পনা ব্যর্থ করে দেয় মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা। যদিও তদন্তে ইরানের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান আবারও জোর দিয়ে বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। তিনি বলেন, আমরা কোনো পারমাণবিক অস্ত্র চাই না, আমরা কেবল শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছি। 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া এবং ট্রাম্পের প্রথম মেয়াদকালে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, আমরা কখনো সংঘাতে আগ্রহী নই, তবে আমরা প্রতিক্রিয়া দিতে প্রস্তুত। আমরা যুদ্ধকে ভয় পাই না, কিন্তু যুদ্ধ চাইও না। পেজেশকিয়ান আশা প্রকাশ করেন ট্রাম্প তার নতুন মেয়াদে মধ্যপ্রাচ্য এবং বিশ্বের শান্তি রক্ষায় ভূমিকা রাখবেন। যুদ্ধ এবং রক্তপাতের পরিবর্তে আমি আশা করি তিনি শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন। তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য সংলাপ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের সংলাপের সমস্যা নয়, সমস্যা হলো আলোচনার পর প্রতিশ্রুতি রক্ষা করা। পূর্ববর্তী আলোচনায় প্রতিশ্রুতি ভঙ্গ করেছে অপরপক্ষ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি জানিয়েছেন ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনাগুলো এগোচ্ছে এবং তারা ইরানের পারমাণবিক চুক্তি পুনরায় চালুর বিষয়ে আন্তরিক। ইরানের এই অবস্থান এবং শান্তি প্রচেষ্টা মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।